ঈদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপ নিবেদিত বিনোদন আড্ডায় আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। আর আজ আমাদের সাথে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার ব্যাপারে আমি সব কিছু বলার ঊর্ধ্বে বলবো যে এরকম মানুষ পেলে আমি তার দিকে খুব অবাক হয়ে চেয়ে থাকি যে যার পড়তে অনেক ভালো লাগে। তিনি দুর্দান্ত কাজ করে যাচ্ছেন। তিনি কিন্তু ওপার বাংলার, আমরা তাকে আজকে স্পেশালি পেয়েছি এপার বাংলায়, কারণ সম্প্রতি তিনি আমাদের দেশে এসে কাজ করেছেন। আর ওপার বাংলায় তিনি ইতিমধ্যে দারুণভাবে জনপ্রিয়। তার শুরুটা হয়েছিল দেবের সাথে, তার মানে বুঝতেই পারছেন মেয়ে কিন্তু দারুণ গুণী, তার পড়তে ভালো লাগে, তিনি পড়াশোনা করছেন। সম্প্রতি এই ফাইনাল পরীক্ষাটা দিলেই তিনি হয়ে যাবেন ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের নায়িকা হয়ে আসছে, ঈদে তার ছবি আসছে। আমি এবার নামটাই বলে দিই, তার নাম হচ্ছে সৃজা দত্ত। কেমন আছো সৃজা? আমি ভীষণ ভালো আছি। আমি দর্শকদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু অতিথির পারমিশন নিয়েই তুমি করে বলছি। অবশ্যই দারুণ মিষ্টি একটা মেয়ে, তার সাথে আড্ডাটা আসলে এভাবে না হলে জমবে না। অবশ্যই। তারপরে আমি শুরুটা কি দিয়ে করবো আসলে, ঈদটা দিয়ে একটু জানতে চাই যে ঈদে ছবি আসছে। হ্যাঁ, ওখানে তো ওপার বাংলায় যেরকম পুজোর ছবিতে একটা মজা, পুজোতে ছবি আসে যখন, এপার বাংলায় কিন্তু মানুষজন ঈদে খুব ছবি দেখতে যায়। তোমার এই অনুভূতিটা আসলে কেমন ঈদের ছবির? এটা যেটা তুমি বললে, আমার অ্যাকচুয়ালি যে কটা ছবি রিলিজ করেছে, দেবদার সাথে 3টে ছবি রিলিজ করেছে, আর লাস্টেরটাতে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, তো আবার 3টেই দুর্গাপুজোয় রিলিজ করেছে। তো দুর্গাপুজোর উইন্ডোটা আমার ওখানে গিয়ে খুব লাকি। তো এখানে দাঁড়িয়ে ঈদটা ফার্স্ট রিলিজ, আমি ঈদ প্রথমবার বাংলাদেশে এক্সপিরিয়েন্স করছি। তো খুব একটা এক্সাইটমেন্ট তো রয়েছে, বিকজ ঈদে এত বড় করে তোমাদের এখানে সব সেলিব্রেশন হয়, এত বড় বড় ছবি বেরোয়, তার সাথে আমাদের কাজটাও বেরিয়েছে। তো স্পেশাল ঈদ রিলিজ প্রথম কাজ, অফকোর্স ভেরি এক্সাইটেড। দারুণ। এবার বাংলাদেশের অভিজ্ঞতাগুলো শুনে ফেলি। শুটিং পারপাস তো থাকা হয়েছে, সিলেটে থাকা হয়েছে, তারপরে এই যে আসা যাওয়ার মধ্যে আছো, বাংলাদেশে এসে কেমন লাগছে? সত্যি বলতে আমাদের মানে এটা আমি আমার মায়ের সাথে এসেছিলাম এবং আমার পুরো টিমের সাথে আমরা শ্যুট করতে এসেছিলাম, এবং এইটুকু আমরা বলতে পারি যে আমরা আশা করিনি যে আমাদের এতটা ভালো এক্সপিরিয়েন্স হবে। সত্যি বলছি, মানে এখানকার মানুষ এত ওয়েলকামিং, এত মানুষকে ভালোবাসতে জানে, আর এত আন্তরিক, আমাদের সকলের খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট যখন আমরা শুটিংটা শেষ করে বাড়ি যাচ্ছিলাম, কলকাতায় ফিরছিলাম, তখন আমাদের মন খারাপ হচ্ছিল যে এই মানুষগুলোর সাথে যদি আর কয়েকটা দিন থাকা যেত। দারুণ। এগুলো খুব কমন প্রশ্ন, কিন্তু তোমার ক্ষেত্রে জানতে চাই। হ্যাঁ, যেরকম বাংলাদেশে আসলে ওপার বাংলা থেকে এটা যেটা আমরা জানি, ইলিশ মাছ খাওয়ার একটা থাকে, শাড়ির ব্যাপারে কিছু থাকে, জামদানি শাড়ি, মানে ঢাকাই শাড়ির তো একটা আলাদা নাম ওদিকে আছে, যেরকম ওদিকের কিছু জিনিসের জন্য আমরা মুখিয়ে থাকি। তোমার বাংলাদেশের কোন কোন জিনিসগুলো পার্টিকুলারলি এক্সপেরিয়েন্স করতে চেয়েছো, করেছো, ভালো লেগেছে? একটা তো যেটা করতে চেয়েছিলাম খুব, আমি সবাইকে টিমের বলে রেখেছিলাম যে আমি কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করতে চাই, এবং সেটা ওরা আমাকে 2বার খাইয়েছে, 2টো আলাদা আলাদা জায়গার খাইয়েছে, এবং ইটস ভেরি গুড। মানে আমার ভীষণ ভালো লেগেছে, হ্যান্ডস ডাউন। আমি চেষ্টা করবো যাওয়ার আগে আরেকবার খেয়ে যাওয়ার। আচ্ছা। আর তো ঢাকাই জামদানি 2টো শাড়ি আমাদের, তোমাদের এখানকার খুব পপুলার, আমাদের ওখানে কলকাতার মানুষ মুখিয়ে থাকে কেনার জন্য, কিন্তু সেটা আনফর্চুনেটলি কেনার খুব একটা সময় পাইনি, যেহেতু খুব কম সময়ের জন্য এসেছি। তবে আমি সিলেট থেকে শাড়ি কিনেছি। সিলেটে তোমাদের মণিপুরি শাড়ি খুব পপুলার, এটা কিন্তু খুবই পপুলার। সেটা আমি কিনে ফেলেছি। তার সাথে আমার মা আরো 2টো শাড়ি কিনেছে। তো ওই শপিংটা হয়েছে, আর কাচ্চি বিরিয়ানিটা হয়েছে। এখন বাকি রয়েছে ইলিশ আর জামদানি। আচ্ছা, এটা হয়ে যাবে। এটা তো কেবল চলচ্চিত্র ফার্স্টটা দিয়ে শুরু, আস্তে আস্তে হয়ে যাবে। মেনি মোর টু কাম, মেনি মোর টু কাম। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার তাজমহলের গল্পে চলে আসি না। ওপার বাংলা এপার বাংলার প্রেমের কাহিনী এরকমই যতটুকু আমরা জানি, আমরা তো আসলে এখনো খুব একটা কিছু বুঝতে পাচ্ছি না, এখনো আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি। নিশ্চয়ই শীঘ্রই দেখে ফেলবো। কিন্তু তোমার কাছে জানতে চাই যে তাজমহল তোমার কাছে কিভাবে এলো? আমাকে প্রথম, এর আগেও বাংলাদেশের অনেক প্রজেক্টের জন্যই কথাবার্তা হয়েছে, বাট সেগুলো কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। অনেক সময় যেহেতু আমি পড়াশোনা করছি, তো আমার অনেকটা সময় আমার পড়াশোনার মধ্যে যায়, তো সেটার জন্য অনেক সময় হয়ে ওঠেনি, বা অনেক সময় অন্য কমিটমেন্টসের জন্য হয়ে ওঠেনি। তো এই প্রজেক্টটা ফাইনালি আমাকে ওয়াহিদ দা, আমাদের যিনি ডিরেক্টর, উনি ফোন করেন। হ্যাঁ, ওয়াহিদ আনাম ফোন করেন, এবং উনি আমাকে গল্পটা ন্যারেট করেন। আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে যে তোমরা কোন সময় শুট করছো? তো কারণ মে মাসে আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সাম যেটা এখন চলছে। কিন্তু তারপর গল্পটা শুনে আমার এতটাই ভালো লাগে, এতটাই আমি কনভিন্সড হই কি এই গল্পটা আমি ছাড়তে চাই না, এই কাজটা আমি সত্যিই ছাড়তে চাই না। তার জন্য যদি আমার পরীক্ষার সাথে একটু ব্যাপারটা ম্যানেজ করতে ডিফিকাল্টিও লাগে, তাও আমি এই জিনিসটা ছাড়তে চাই না। অভিনয় টিপস পরে জানবো। আমি তোমার কাছে পড়াশোনার ব্যালেন্সের টিপসটা একটু জানতে চাই, কিভাবে শুটিং করে ভালো রেজাল্ট করা যায়, ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া যায়। মানে এই যে এই পরীক্ষা শেষ হলে তো ইঞ্জিনিয়ার সৃজা দত্ত বলতে হবে তখন।
সব থেকে বড় বিষয় হচ্ছে আমার বাড়িতে সবসময় পড়াশোনাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার মা ডক্টর, আমার দাদুও ডক্টর, আমার মামা ইঞ্জিনিয়ার। তো সবসময় পুরো ফ্যামিলিতেই কেউ না কেউ প্রচন্ডভাবে আমাদের পড়াশোনার ফিল্ডটার সাথে রয়েছে আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমারও ছোটবেলা থেকে পড়াশোনাটা নিজেরই করতে খুব ভালো লাগতো, যেহেতু ফ্যামিলিতে সবাই এত পড়াশোনার মধ্যে ইনভলভ। তো সেখানে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারিং ফাইনালি আমি ঢুকি এবং তার সাথে সাথে আমার বাঘাযতীন হয়। তো এবার আমার ছিল যে আমি এক্সাম্পলটা সেট করতে চাই, যে অনেকে দেখবে বলে যখনই তাদের ছেলেমেয়েরা এন্টারটেনমেন্ট ফিল্ডে যায়, দেখবে অনেকে বলে যে পড়াশোনাটা তো গোল্লায় চলে গেল। আমার মাকেও শুনতে হয়েছে যে ও সিনেমা করছে, এবার তো তাহলে পড়াশোনাটা আর থাকবে না। তো আমার কোথাও না কোথাও গিয়ে আমি সেই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে আমি তো করে দেখাবো, আমি পড়াশোনাটাও করে দেখাবো, আমি ভালো মার্কস ভালো সিজিপিও এনে দেখাবো, তার সাথে আমি কাজও করে দেখাবো। তো সেইটা থেকে, সেই ড্রাইভটা থেকে আই থিঙ্ক সেই মোটিভেশনটা পেয়ে এখন চেষ্টা করে যাচ্ছি। দারুণ দারুণ, এবং দারুণভাবে সফলতা অর্জন করছো এখন পর্যন্ত। একটু যদি শুটিং এর ক্ষেত্রে জানতে চাই যে ওখানের এক ধরনের পরিবেশ, এখানের এক ধরনের পরিবেশ, তোমার কাছে সিমিলারিটিস গুলো বা কোনটা ডিফিকাল্টিস মনে হয়েছে যে ওপার বাংলার আর এপার বাংলার, আর অথবা সিমিলারিটিস বা ভালো লাগা খারাপ লাগাগুলো একটু জানতে চাই শুটিং সেটের ক্ষেত্রে, শুটিং কাজের করার ক্ষেত্রে। আমার মনে হয় যেটা একটা জিনিস আমার মনে হয়েছে যে আমাদের ওপার বাংলায় যে কোনো ধরো শুটিং খুব ফর্মাল ওয়েতে হয়। মানে ধরো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থাকে, তার বাইরে সে সেরকম ভাবে কিছু ইনভলভ থাকে না, ওইভাবে হয়। বাট এখানে আমি গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষ প্রচন্ডভাবে ইনভলভ, মানে সবাই এটা করতে হবে, মানে ধরো যার ডিপার্টমেন্ট যেটা নয় সেও সেই ডিপার্টমেন্টে এসে হেল্প করে। সেটা আমাদের ক্ষেত্রেও হয়, বাট এখানে আমি সেটা বেশি এক্সপিরিয়েন্স করলাম। তো এইটা একটা রয়েছে। আর শুটিং এক্সপিরিয়েন্স বলতে সেমই, আমি বলবো না কিছু খুব মেজর ডিফারেন্স রয়েছে, দুই বাংলাতেই সেম ভাবেই শুট হয় এবং হ্যাঁ সেম। দারুণ। এর আগে বলতে শুনেছি যে পছন্দের নায়ককে একবারকে বলে দিয়েছো দেব, এবং 3টা সিনেমা করা হয়েছে, 3টাই দেবের সাথে। এরপর কি আর কাউকে প্রাইমারি করা হয়েছে, দুটো আর প্রাইমারি একটাতে তো গেস্ট অ্যাপিয়ারেন্স। গেস্ট অ্যাপিয়ারেন্স। তো আর কাউকে কি নায়ক হিসেবে নেওয়ার কোনো ইচ্ছেই নেই? এই তো ইয়ামিন আছে, সেটা তো এপার বাংলায়, ওপার বাংলায়। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই। এরপরও আমি যেহেতু তোমায় যেটা বললাম যে আমার প্রজেক্ট খুব সিলেক্টিভ ভাবে হয়েছে পড়াশোনার জন্য, আমার কনসিয়াস ডিসিশন ছিল যে আমি গ্রাজুয়েশন অবধি একটুখানি সময় নিয়ে কাজ করতে চাই। তো সেখানে দাঁড়িয়ে ওই জন্য দেবদার সাথে প্রথম শুরু, দ্বিতীয় ছবিটাও দেবদার সাথে। তো যেহেতু দেবদা আমাকে লঞ্চ করেছে, তো খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এতগুলো ছবিতে ওনার মনে হয়েছে উনি আমাকে কাস্ট করেছেন। তো এবার এরপর যেরকম যেরকম অপরচুনিটিস আসবে অবশ্যই করতে চাইবো, সবার সাথে কাজ করতে চাইবো। আচ্ছা, আমি একটা জিনিস ছেড়ে গেছি, এখানে তো পরিবেশের কথা বললাম, কিন্তু কোনো স্পেশাল মেমোরিজ বা এক্সপেরিয়েন্স কি মনে আছে যে শুটিং করতে যেটা হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে একটা খুব ফানি এক্সপিরিয়েন্স যেটা হয়েছে হচ্ছে যে আমার মেকআপ আর্টিস্ট যেখানে বসে বসে আমাকে চোখ বড় করে দেখাচ্ছে, আচ্ছা। ওর এখানে আক্কেল দাঁত উঠে গেছে। তো ও কান্নাকাটি করেছিল, আমরা ওকে লিটারালি হসপিটালে নিয়ে গেছিলাম টেনশন করে। তারপর ওখানে গিয়ে ডক্টর হাসতে হাসতে বলে যে তোমার বাংলাদেশে আক্কেল দাঁত উঠে গেছে। এইটা হয়েছে। তারপর বাংলাদেশে এসে আক্কেল দাঁত উঠে গেছে, মানে আক্কেল হলো, এক্স্যাক্টলি এটাই বলেছে। তারপর থেকে সবাই এটা নিয়ে আর কি আমরা খুব আলোচনা করছি। তারপর একটা যেটা হয়েছে হচ্ছে যে আমরা একদিন আমরা তো অনেক ফরেস্ট এরিয়াতে শুট করেছি, তো সেখানে অনেক রকমের পোকা মাকড় ছিল। একটা তো জায়গায় ছিল যেখানে প্রচুর জোক ছিল, যেটা ওরা বিভিন্ন রকম জিনিস দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করছিল। তো সেখানে আমাকে একটা আর কি পিঁপড়ে না কিছু একটা তো বলে, ওটা মাজালি বা কিছু বলে, বড় পিঁপড়ে গুলো কালো রঙের, তো সেইটা কামড়ায়। এবং সেইটা কামড়ানোর পর যে কান্নাটা আমি পুরো সেটে করেছি, সেইটা আর কি মানে খুবই। আরেকটা যেটা আমার মনে হয় আমার ঢাকার সম্পর্কে এটা বলাটা খুব ইম্পর্টেন্ট, এই ঘটনাটা হচ্ছে যে শুটিং ফেরত আমি যেদিনকে ফিরছি সেদিনকে আমার পরের দিন পরীক্ষা। তো সেদিনকে কিছু কারণের জন্য আমার এয়ারপোর্ট পৌঁছাতে প্রচন্ড দেরি হয়ে যায়। মানে আমি আমার ফ্লাইটের 8 ঘন্টা আগে ঢুকি, যেখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট সবসময় রেকমেন্ড করা হয় 3 ঘন্টা আগে ঢোকার। তো সেখানে দাঁড়িয়ে বোর্ডিং গেটস বন্ধ হয়ে গেছিলো, সব বন্ধ হয়ে গেছিলো। তো আমি ওদেরকে গিয়ে রিকোয়েস্ট করি যে দেখুন আপনারা যদি আমাকে যেতে না দেন আমার পরীক্ষা মিস হয়ে যাবে, আমার গ্র্যাজুয়েশনের পরীক্ষা মিস হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে ওনারা 10 মিনিট ওয়েট করিয়ে, বাংলাদেশের মানুষের সম্পর্কেই যখন বলছি তাই বললাম, সেখানে দাঁড়িয়ে ওনারা ওই পার্টটাকে কনসিডার করে 10 মিনিট ওয়েট করে আমাকে উনি পৌঁছে দিলেন ওনারা। তো এই সহযোগিতা করাটার জন্য হয়তো আমার পরীক্ষাটা বেঁচে গেল, আমি এখন অবধি আমার ইঞ্জিনিয়ারিং এর মানে আমি শেষ করতে পারবো পড়াটা। তো এইটা আই থিঙ্ক এই মেমোরিজ গুলো আমি নিয়ে যাবো। যাকা, এবং আমি চাই নিয়ে যাবে এবং আরো অনেক অনেক মেমোরিজ নিতে আবার আসো। অবশ্যই, আর আরো গল্প শুনবো, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিতে হচ্ছে। দর্শক, আরো অনেক মজার কোনো গল্প জানবো, আড্ডা দিব। তার আগে মেরিল সিরাম সোপ বার নিবেদিত বিনোদন আড্ডা থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আবারও আমন্ত্রণ মেরিল সিরাম সোপ বার নিবেদিত বিনোদন আড্ডায়। আড্ডা চলছে সৃজার সাথে, মিষ্টি একটা মেয়ে। আচ্ছা, বাংলাদেশের আর কলকাতার দুটোই বাংলা ভাষা, কিন্তু ভাষার
বলার মধ্যে কিন্তু একটা টান, একটা ডিফারেন্ট, কিছু কিছু শব্দ চয়নে ডিফারেন্স আছে। আবার সিলেটের ভাষা কিন্তু আমরা বলি একদম জানি, আমরা যারা শুদ্ধ ভাষায় কথা বলি ওটা হচ্ছে সিলোটি, মানে আলাদা একটা ভাষা। তুমি কি কিছুটা শিখতে পেরেছো? আমি একটু একটু শিখেছি, কিন্তু আমার বলতে খুব ভয় লাগছে যদি আমি ভুল বলে ফেলি। কোনো তাই কোনো আমি- ভয়ের কিছু নেই, আমরা আমি সবাই জানি। লাইনটা একটু হালকা করে ভুলে গেছি। আমাকে এটা আমাদের ইয়ামিন, যে আমার এখানে কো অ্যাক্টর, যে হিরো আমাদের, যে সে অ্যাকচুয়ালি সিলেটি, তো সে আমাকে এটা শেখাচ্ছিল একটু একটু করে। তো খুব অন্যরকম ভাষাটা, কিন্তু বেশ মজা পেয়েছি বলে আমি। বলো না একটু দেখি। একটু আমাকে হেল্প করো, আমি ওয়ার্ডগুলো ভুলে গেছি। আমাকেও বলছিল যে তুমি ভালো আছো, এটা আমরা সিলেটিতে কি বলবো, বালা আসোনি। হ্যাঁ, এইটা বালা শিখেছি, আসোনি, বালা হ্যাঁ। আসোনি, এইটা আমি শিখেছি। আরেকটা মজার বিষয় যেটা আমার প্রথম থেকে খুব মজা লাগে, আমি অনেক ছোটবেলায় সিলেটে গিয়েছিলাম, ওরা সিলেটের ভাষায় মেয়েকে বলা হয় ফুরি। তাই ওখানে ভাষার ক্ষেত্রে কি আলাদা করে চর্চা করতে হয়েছে যে বাংলাদেশের কাজ করছো, বাংলাদেশের ভাষার? না, এই গল্পটাতে, আমাদের যে তাজমহল গল্পটাতে, যেহেতু আমরা দুটো দেশকে দেখাচ্ছি, আমরা এখানে ইন্ডিয়ার কলকাতার একটা মেয়েকে দেখাচ্ছি যে বর্ডারে থাকে, এবং বাংলাদেশেরও দেখাচ্ছি। তো আমরা যেটা করেছি হচ্ছে যে আমি আমার কলকাতা অ্যাকসেন্টেই কথা বলেছি, কারণ ওই ডিফারেন্সটা আমরা দেখাতে চেয়েছি, যেহেতু আচ্ছা। দুটো মানে কাঁটাতারের ওইদিকে আর এদিকে দুই পার বাংলা, ওই জায়গাটাতে যে দুপার বাংলার যে একটা ভালোবাসা, তো আমরা দুটো চরিত্রকে খুব অন্যভাবে প্রেজেন্ট করেছি। আমরা ইয়ামিনকে পুরো কমপ্লিটলি যেভাবে বাংলাদেশি তোমাদের অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে প্রেজেন্ট করেছি, এবং আমার চরিত্রটা কমপ্লিটলি কলকাতার অ্যাকসেন্টে কথা বলে। তো ওই গ্যাপটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। সিলেট তো চা বাগান, চায়ের শহর। সবচেয়ে ভালো লেগেছে কি সিলেটের, পার্টিকুলারলি সবচেয়ে ভালো লেগেছে কি? সিলেটের পার্টিকুলারলি যেটা খুব ভালো লেগেছে হচ্ছে অসাধারণ সিনারি। আমরা যে জায়গাটাতে শ্যুট করছিলাম, ভোলাগঞ্জ যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে মানে ওই জায়গাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আর ওখানকার মানুষ ভীষণ ভালো। আমার মনে আছে যে আমরা একটা খুবই একটু একটু ভিলেজ এরিয়াতে শ্যুট করছিলাম, বর্ডারের খুব কাছে। তো ওখানকার মানুষরা আর কি দেখতে আসে এবং কথা বলে, এবং খুব মিষ্টি, মানে সবাই খুব মিষ্টি। তো আমার ওটা খুব ভালো লেগেছে। এবার আবার একটু কাজের কথায় আসি। 3টে সিনেমা, ওই অতিথি বা ওই গেস্ট অ্যাপিয়ারেন্স সহই আমি ধরছি, আরেকটি ওয়েব সিরিজ। হ্যাঁ, আরেকটি ওয়েব সিরিজ। Yes. তো একটাই ওয়েব সিরিজ করা হচ্ছে, আবার বাংলাদেশের কাজটা ওয়েবে হলো, পরবর্তীতে আর ওয়েবের দিকে কাজ ওপার বাংলায় বা এপার বাংলায় কোনো কথা চলছে? হ্যাঁ, আমার ছবিরও কথা চলছে কয়েকটা। তো এবার আমি যেটা বললাম যে আমার কাছে স্ক্রিপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। তো যে স্ক্রিপ্টে আমাদের যে টাইম লাইনে হবে, সেই হিসাবে আমরা আর কি প্ল্যান করব। আমি আরেকটা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ইলিশ খাওয়া হয়নি, এ নিয়ে নাকি আফসোস খুব বেশি ছিল। গো, আমাদের এত একটা হেক্টিক শিডিউল গেছে, আমরা খুব চেষ্টা করেছি সবাই ইলিশ খাওয়ার, কিন্তু আমরা একদমই সুযোগ পাইনি। ইভেন আমি যে এর মধ্যেও খাবো সেটারও আর সুযোগ নেই। তো এটা একটু মনটা খুবই খারাপ হয়ে গেছে যে ইলিশটা মিস হয়ে এর গেল। পরের বার আমার দিক থেকে দাওয়াত থাকলো, জাস্ট এসে একটা নক দিও। আমি কিন্তু কল করবো তাহলে। হ্যাঁ, আমার কিন্তু ডান, ইলিশ ডান। মাছ, আমি এত শুনেছি যে আফসোস তো। ওখানে বলো কোথায় যেন, প্রজেক্ট হিলসা, ওই এরিয়াটাতে, হ্যাঁ, ওই জায়গাটার নাম মাওয়া। কি, মাওয়া। হ্যাঁ, মাওয়া ঘাটে। ওখানকার ইলিশ খুব ফেমাস। আমাকে কিন্তু এটা নিয়ে যেতে হবে। ডান, আমি ডান। এখন থেকে বুক হ্যাঁ, করে আমি রাখলাম। নিজেও অনেকদিন যাই না, এরপরে তুমি আসলে তোমাকে নিয়ে আমরা অবশ্যই মাওয়া ঘাটে যাব। Perfect. মানে ওখানে অনেকগুলো, শুধু প্রজেক্ট ইলিশ না, ওখানে টানা অনেকগুলো। পরে অনেকগুলো হ্যাঁ, রয়েছে আমি শুনেছি। এবং সাথে আরেকটা বলতে চাই যে বাংলাদেশের মিষ্টিও ট্রাই করে দেখতে পারো। মিষ্টিটা আমি ট্রাই করেছি। তুমি যেরকম মিষ্টি একটা মেয়ে, এরকম আরো কিছু গল্প করব আমরা। তার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত বিনোদন আড্ডায় আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ফিরে এসে আরো কিছু জানবো, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ মেরিল সিরাম সোপবার নিবেদিত বিনোদন আড্ডায়। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা, এবং অতিথির আসনে রয়েছেন সৃজা দত্ত। সৃজা, আমাদের কিন্তু চলছে এরকম ওপার বাংলা থেকে, এর আগেও দুজন আরো এসেছেন, ইদিকা এসছেন। এদিকে আমার খুব কাছের বন্ধু। আচ্ছা, জ্যোতির্ময় এসছেন এবং দারুণ দর্শকের ভালোবাসা পেয়েছেন, দুজনই বড় পর্দায় পেয়েছি। আপনাকে আমরা ওটিটি দিয়ে তোমাকে আমরা শুরু করলাম, কিন্তু পরবর্তীতে কি আরো কাজের আশা আছে? আরো বড় অবশ্যই, পর্দায় দেখার অবশ্যই। কোনো আমাকে কথা তো চলছে? এসে সবাই বলছে যে তোমাকে খুব শিগগিরই বড় পর্দায় যাতে দেখা যায়, সেটাই আমরা এক্সপেক্ট করি। তো যদি হয়, অফকোর্স, মানে এই কাজটা তো বেরোলো, এবার অফকোর্স এরপর যদি মানুষের, দর্শকের যদি ভালো লাগে, বাংলাদেশের মানুষের যদি ভালো লাগে, অবশ্যই করবো। এখন পর্যন্ত আমরা এরকম কিছু তো জানাতে পারছো না। কথাবার্তা চলছে, আচ্ছা। কথাবার্তা চলছে, বাট যতক্ষণ না কনফার্ম হচ্ছে, অফকোর্স এখন অবধি সেটা জানানো যাচ্ছে না। আচ্ছা, যেটা বলছিলাম, আমি এটা হচ্ছে অফ এয়ারে শুনছিলাম, কিন্তু এখন যেহেতু একটু সময় পেয়েছি, একটু অন এয়ারে শুনতে চাই। এই যে তুমি তো একেবারে ডেডিকেটলি সিনেমার কাজ করছো, অভিনয়টা করছো, অভিনয়ের সাথে যুক্ত আছো, আবার পড়াশোনা ভালো করছো, ভালো সিজিপিএ তুলছো, তো পরবর্তীতে ইঞ্জিনিয়ার হওয়ার পর কোন জিনিসটাতে প্রায়োরিটিতে থাকবে? প্রায়োরিটিটা অভিনয় থাকবে, কারণ আমি এটাই প্রফেশন হিসাবে চুজ করতে চাই। বাট অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমি তোমাকে বললাম যে পড়াশোনাটা আমার খুব ভালো লাগে, তো আমার প্ল্যানস রয়েছে আমি এমবিএটা করব। আমার বাড়ির লোকও চায় আমি এমবিএটা করি। সেটা আমার নিজের পড়াশোনার ভালো লাগার, মানে এটা কোনো জোর
বিষয়ের জন্য না, বাট সেটা যেহেতু নিজের পড়াশোনা ভালো লাগে তাই জন্য ইচ্ছা রয়েছে। বাট প্রফেশনালি অভিনয়টা কমপ্লিটলি ফোকাস করবো এবার। দারুণ। বলছিলে যে মা ছিল শুটিং এর সময়, সাথে মা এসেছিলেন। মা তো ডাক্তার, যদি ভুল না করি। এবং এখন পর্যন্ত মানে এতগুলো সিনেমা করার পরও মা সাথে আসছে। এই মা-মেয়ের এই সম্পর্কটা একটু জানতে চাই যে মা কিভাবে সময় বের করছে এবং এত বড় হওয়ার পরও মা যে মেয়েকে নিয়ে আসছে, এটা একটু জানতে চাই। আমার মা সিঙ্গেল মাদার, সো আমাকে ছোটবেলা থেকেই আর কি খুব আগলে আগলে রেখেছে। তো সেখানে দাঁড়িয়ে এখনো অবধি মানে আমার বাড়ি, আমি মামা বাড়ির মানুষদের কাছেই বড় হয়েছি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমার মামা বাড়ির মানুষজন আমাকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, ওরা আমাকে কোথাও একা ছাড়তে যায় না। ইভেন যখন আমরা ইন্ডিয়ার মধ্যেই শ্যুট করি তখনও আমার প্রত্যেকটা শ্যুটে আমার মা আমার সাথে যায়, এবং ওটা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। বিকজ এখানেও টিমের যখন সবাই বলেছেন যে আমার মাকে খুব সাপোর্ট, মানে আমার মা আমাকে, আমার সাথে রাত হোক দিন হোক যখন যাই হোক সব সময় থাকে, এবং সব সময় আমার সাথে শুটে থাকবে, সব কিছু এনশিওর করবে। কারণ আমার মাও শুটিংটাকে সামহাও খুব এনজয় করে। আমার মা অ্যাকচুয়ালি সিঙ্গার ছিলেন, তো তারপর ওনার বিয়ে হয়ে যায়, তো ওনার স্বপ্নটা সামহাও ইনকমপ্লিট থেকে যায়। তো সেই জন্য এখন উনি আমাকে ভীষণ সাপোর্ট করেন আর কি, যে আমি তো আমারটা নিয়ে এগোতে পারলাম না, তো তুমি তোমারটা নিয়ে এগো। বাংলাদেশের গল্পে যদি আসতে চাই, যে বাংলাদেশে তো কেবল প্রথম কাজ শুরু হলো, কাজ শুরুর আগে কিংবা তারও আগে যেহেতু বলছিলে যে ইথিকা খুব ভালো বন্ধু, বাংলাদেশের কাজগুলো দেখা হতো? কিছু কিছু দেখা হয়েছে অবশ্যই, কিছু কিছু আমি অনেক নাটক দেখেছি। আচ্ছা। আমি তারপর ইয়ামিনেরটাও রিসেন্টলি দেখেছি আর কি। তো ওরও একটা ক্লোজ আপের প্রজেক্ট ছিল, তারপর ওর আরেকটা প্রজেক্ট ছিল বঙ্গরি, নীলাঞ্জনা এক্সপ্রেস, সেটা দেখেছি। তো কিছু কিছু দেখা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানে তোমাদের বাংলাদেশের যে অ্যাক্টার্সরা আমাদের ওখানে গিয়ে কাজ করে তাদের কাজ আমার ভীষণ পছন্দ। এখানে যদি কাজের কথা বলতে বলা হয় নাটকের দিক থেকে, কোন দুটো বা এক নাটকের নাম যদি বলো তোমার পছন্দ, তোমার দেখে ভালো লেগেছে? এইটা আমাকে একটু ভেবে বলতে হবে, বিকজ আমি বেশ কয়েকটা দেখেছি এবং আমার এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা যে নাম মনে পড়ছে সেটা নয়। যদি ছবির কথা জিজ্ঞেস করি? ছবি আমার মূলত কম দেখা হয়েছে। আমি হইচইয়ের কয়েকটা তাকদির প্রজেক্ট আমি দেখেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট এখানকার আমার মনে হয়েছে সত্যি। তো ওইটা আমি দেখেছি। ছবি একটু কম দেখা হয়েছে। বাংলাদেশের আর্টিস্টদেরকে চেনা চেনা জানা আছে? মানে নাম ধরে আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের কোন অভিনেতা বা অভিনেত্রীকে ভালো লাগে, বলতে পারবে? হ্যাঁ, বেশ কয়েকজনকে ভালো লাগে। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বেশ কয়েকজনের নাম নাও মনে থাকতে পারে। তো তুমি কয়েকটা নাম বলো, আমি তাহলে সেগুলোতেই বলবো, তাহলে সেফ হবে আমাদের ব্যাপারটা। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। অফকোর্স উনি তো সত্যিই মেগাস্টার, এবং উনি কলকাতাতেও ওনার ভীষণ একটা ফ্যান বেস রয়েছেন। তো ওনাকে তো অফকোর্স খুবই ভালো লাগে। ও আচ্ছা, আমি তো তোমার সম্পর্কে আরো একটা জিনিস জানি, নাম বোধহয় তোমার খুব একটা মনে থাকে না। এটা আমার একটা জীবনের খুব বড় সমস্যা, আমি প্রচন্ড নাম হাই ফাইভ, ভুলে এটা যাই। আমারও হয়। বিশ্বাস তো করো, এটা আমি একেবারেই তোমাকে বুঝতে আমি পারছি। আমি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা মনে রাখতে পারি, কিন্তু আমি মানুষের নাম মনে রাখতে পারো না। খুব ডিফিকাল্ট। আচ্ছা, আমি আরো একটা অভিনেত্রীর নাম বলি যিনি এপার বাংলা এবং ওপার বাংলায় কাজ করেন, জয়া আহসান। আমি জানতাম তুমি এটা বলবে। শি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট লেডিজ। উনি আমার ভীষণ পছন্দের, আমার ওনাকে খুব ভাল লাগে, যে এলিগেন্সটা, যে গ্রেসটা উনি ক্যারি করেন, আই থিঙ্ক খুব ভালো লাগে ওনাকে। বাহ, আর কারো নাম কি তোমার মনে পড়ছে? আই লাভ চঞ্চল চৌধুরী, আমার ওনার সাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা রয়েছে, যদি সেটা কখনো হয় আমি খুব খুশি হব। শেষ যে প্রশ্নটা করতে চাই সেটা কিছুটা তাজমহল ঘিরে, যেহেতু আমরা আজকে তাজমহল নিয়েই মূলত কথা বলতে বসছি ঈদ আড্ডায়। তাজমহলে যেরকম গল্পটা হয়েছে যে কাঁটাতারের এপার ওপারের প্রেম, যদি এমন হয় বাংলাদেশে এসে সত্যি কারো প্রেমে পড়ে যাও, কি করবে বলো তো? এটা একটা এমন প্রশ্ন করে ফেললে আমার মা দেখলে আমি কি উত্তরটা দেবো আমি জানি না। আমার মনে হয় যে যদি সেরকম কখনো কিছু হয়, অফকোর্স, তো আমার মা খুব ফ্রিলি, আমার বাড়ি থেকে খুব ফ্রিলি সেটাকে দেখা হবে, কারণ আমার বাড়ি থেকে খুবই সাপোর্টিভ এই বিষয়টা নিয়ে। আর যদি সত্যি সেই টানটা তৈরি হয়, দেন ওয়াই নট, নিশ্চয়ই করতেই ভালো। যদি কাউকে সেরকম ভাবে ভালো লাগে, কেন না, নিশ্চয়ই এগোবো। কাঁটাতারের বেড়া পেরিয়ে চলে আসবে তবে? চলে আসবো কি থাকবো সেটা তো আমরা পরে মানে আসা যাওয়া আর কি, মানে আর কি অ্যাকসেপ্ট করে ফেলবে। বাট যদি কাউকে সেরকম ভাবে পছন্দ হয়, দেন ওয়াই নট। দারুণ দারুণ, যাক দেখা যাক, এখনো সুযোগ আছে। বাংলাদেশের নতুন নতুন ছেলেরা ক্রাশ খাবে তোমাকে দেখে, আমি শিওর। খুব খুব ভালো লাগলো। আর আবারও অনেক অনেক শুভকামনা তাজমহলের জন্য। শেষ করব আমরা, তার আগে তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও ছোট করে? অবশ্যই, আমার প্রথম কাজ বাংলাদেশে, এবং এটাই বলতে চাই যে আমরা অনেক ভালোবাসা দিয়ে প্রজেক্টটা বানিয়েছি। এপার বাংলা ওপার বাংলার একটা ভালোবাসার গল্প। আর কোথাও গিয়ে যেন মনে হয় যে এই প্রজেক্টটা দেখার পর দর্শকের সত্যি শেষে কিছু না কিছু, কোনো না কোনো জায়গায় দাগ কাটবে। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা প্লিজ তাজমহল দেখুন, অলরেডি রিলিজ হয়ে গেছে বঙ্গতে।
আবারও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দর্শকদেরকেও তাজমহল দেখার আমন্ত্রণ জানিয়ে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করতে হচ্ছে মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারকার আড্ডা। এই ছিল আজকের আয়োজনে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে, নতুন গল্প আর নতুন আড্ডায়। ভালো থাকুন আর বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।